মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। ঈশান প্রাণ চেষ্টা করলো রাতটা জেগে থাকার, কিন্তু সারাদিনের ক্লান্তি ধকল ওকে জেগে থাকতে দিল না। কখন যে ঘুমিয়ে পড়লো সেটাও টের পেল না। হঠাৎ মাঝরাতে কোনো এক শব্দে ওর ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখল ঘরের লণ্ঠনটা নিভে গেছে। কান পেতে ভালো করে শুনল একটা আওয়াজ ঘরের বাইরে থেকে আসছে। কেউ যেন ভারী পা টেনে খস খস করে হাঁটছে। ঈশানের মনে পড়ল যেদিন সম্বিতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই রাতেও ঈশানের সঙ্গে এরকমই ঘটনা ঘটেছিল। মাঝরাতে ঘুম ভেঙে ঈশান দেখেছিল ঘরের মধ্যে কেউ হেঁটে বেড়াচ্ছে। আজও কি আবার ওর সঙ্গে সেই রকমই কিছু ঘটতে চলেছে? সেই দিন ঘরটায় তাও আলো আঁধারি ছিল, আজ তো চারিদিক একেবারে অন্ধকার। বৃদ্ধ বলে গিয়েছিল লণ্ঠনে তেল আছে, তবে মাঝরাতে লণ্ঠনটা নিভে গেল কি করে? ঈশান লক্ষ্য করল পায়ের খসখসে আওয়াজটা বাড়ছে। মনে হলো বাইরে ওর ঘরটা ঠিক সামনেই বারান্দায় কেউ হাঁটাচলা করছে। ঈশান আরেকটু কান পেতে ভালো করে শুনল। এইবার আওয়াজটা ঘরের দিকেই এগিয়ে আসছে। ঈশান দম আটকে খাটের উপরে উঠে বসল, চাদরটাকে ভালো করে গায়ে জড়িয়ে নিল। ভয়ে ও দর দর করে ঘামছে। পায়ের আওয়াজটা এবার ঘরের সামনে এসে থেমে গেল। ঈশান স্পষ্ট অনুভব করল ওর ঘরের বন্ধ দরজার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। ঈশান চিৎকার করে ডেকে একবার জিজ্ঞেস করতে চাইল বাইরে কেউ আছে কিনা, কিন্তু আগের দিনের সেই সম্বিতের বাড়ির মতো আজও ওর গলা থেকে কোনো আওয়াজ বেরোল না। 1, 2, 3 সেকেন্ডের অপেক্ষা। হঠাৎ এক দমকা হাওয়ায় দরজাটা খুলে গেল। ঈশান স্পষ্ট বুঝল কেউ ওর ঘরে ঢুকল। ভালো করে কান পেতে শুনল ঈশান। হ্যাঁ, নুপুর পড়া পায়ের শব্দ। কেউ নুপুর পরে ওর ঘরের ভেতরে হাঁটছে। ঈশান তাড়াতাড়ি ফোনটা বের করে ফোনের আলোটা জ্বালানোর চেষ্টা করল, কিন্তু ফোন বের করে দেখল সেটা সুইচড অফ। আগের দিন রাতেই দেখেছিল ফোনের চার্জ বেশি নেই। আজ রাতে যে এরকম কিছু একটা হবে তার ইঙ্গিত তো ওই বৃদ্ধ আগেই দিয়েছিল। বৃদ্ধ বারবার বলেছিল তেনাদের ইচ্ছেতেই নাকি ঈশানদের এই বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। ফলত তেনারা যে রাত্রিবেলা উপদ্রব করবেন এ তো জানা কথাই ছিল। ঈশানের মনে হচ্ছে ওর প্রাণটা গলার কাছে আটকে আছে। ছায়ামূর্তির নুপুর পরা পায়ের শব্দ ওর খাটের দিকে এগিয়ে আসছে। ঈশান ভয়ে চোখ দুটো বন্ধ করে ফেলল। হঠাৎ নুপুরের আওয়াজটা থেমে গেল। ঈশান তবুও অনেকক্ষণ চোখ বুজেই রইল। যখন চারপাশে আর কোনো আওয়াজ পাচ্ছে না তখন ও চোখ খুলে তাকালো। ঘরের কোথাও কেউ নেই। বালিশের নিচ থেকে ওর লাইটারটা বের করলো ঈশান। লাইটারটা জ্বালালো। লাইটারের আলোয় দেখলো ঘরের মধ্যে কেউ একজন দাঁড়িয়ে, যার মুখ ও স্পষ্ট দেখতে পাচ্ছে না, কিন্তু সেইটা যে একটি মেয়ে এইটুকু বুঝতে পারছে। ঈশানকে এরকম অবস্থায় চমকে দিয়ে মেয়েটি খিল খিল করে হেসে উঠল। হাসির আওয়াজটা অবিকল রাত্রির মতো। ঈশানের গা হাত পা ঠান্ডা হয়ে গেল। শব্দটা এতটাই ভয়ানক আর আতঙ্কের শুনতে লাগলো যে ঈশানের হাত থেকে লাইটারটা পড়ে গেল। অন্ধকারে ঈশান টের পেল হাসতে হাসতে ওই ছায়ামূর্তি নুপুর পরা পায়ে ওর বিছানার দিকেই এগিয়ে আসছে।
আসছে, আসছে। ব্যাস, এরপর ঈশান অজ্ঞান হয়ে পড়ে গেল। পরের ঘটনা আর ওর কিছুই মনে নেই। জ্ঞান ফিরতে দেখলো ও বিছানায় শুয়ে আছে। ওর মাথার কাছে দাঁড়িয়ে স্মিতা, পায়ের কাছে সেই বৃদ্ধ কেয়ারটেকার, পাশে একটা চেয়ারে অন্য এক ভদ্রলোক বসে। লোকটির গলায় স্টেথো দেখে ঈশান বুঝল উনি ডাক্তার। ঈশানকে চোখ মেলে তাকাতে দেখে স্মিতা সবার আগে বলে উঠল, এই তো ডাক্তারবাবু, জ্ঞান ফিরেছে। স্মিতার কাছ থেকে এই ঈশান জানতে পারল সকালে স্মিতা ঈশানের ঘরে এসে অনেক টাকাটাকি করেছে, কিন্তু ঈশান নাকি সাড়া দেয়নি। ঘরের দরজা হাট করে খোলা ছিল, তাতেই স্মিতার সন্দেহ হয় নিশ্চয়ই কিছু হয়েছে। স্মিতা ঈশানের চোখে মুখে জলের ছিটে দেয়, কিন্তু ঈশানের জ্ঞান ফেরে না। শেষে বাধ্য হয়ে এই বৃদ্ধ কেয়ারটেকারের সঙ্গে গিয়ে স্মিতা ডাক্তার খুঁজে আনে। ঈশান বিছানায় উঠে বসল। আগের রাতের আতঙ্ক ওকে এখনো তাড়া করছে। ঈশান দরজার দিকে আঙুল তুলে কিছু বোঝানোর চেষ্টা করল। ঈশানকে উত্তেজিত হতে দেখে ডাক্তার বলল, ভয়ের কিছু নেই। কোনো কারণে আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। ডাক্তার ঈশানের প্রেশার মাপল। একটু বেড়ে গেছে প্রেশারটা। স্মিতা জিজ্ঞেস করল, কাল রাতে কি হয়েছিল ঈশানদা? ঈশান চোখ বন্ধ করল। চোখের সামনে ভেসে এলো নূপুর পরা পায়ে সেই ছায়ামূর্তির ওর দিকে এগিয়ে আসা, সেই খিলখিলে হাসি। ঈশান দু হাতে কান চেপে ধরল, অস্থির হয়ে উঠল। এখনো ঈশান ঠিকমতো কথা বলতে পারছে না। স্মিতা ডাক্তারকে বলল, আমাদের সঙ্গে কলকাতা থেকেই এই একই রকম হচ্ছে। আমি আপনাকে সবটা খুলে বলতে পারবো না, কিন্তু আমি জানি ঈশানদা কেন অসুস্থ হয়ে পড়ছে। এক অতৃপ্ত আত্মা আমাদের পিছু ছাড়ছে না। হয়তো কাল রাতে ঈশানদা সেই প্রেতাত্মাকে দেখেছে, তাই তো ঈশানদা? ঈশান কোনো কথা বলছে না, থম মেরে বসে আছে। আগের রাতের কথা মনে করার মতন শক্তি ওর আর নেই। একবার শুধু বৃদ্ধের দিকে তাকিয়ে বলল, আপনি আমাদের এখানে ফিরিয়ে আনলেন কেন? কেন? আপনি তো জানতেন এরকম কিছু ঘটতে পারে, জানতেন না? বলুন বলুন। লন্ঠনের আলোটা রাতে নিভে গেল কি করে? বৃদ্ধ গা ছমছমে অদ্ভুত চোখে তাকিয়ে রইল, কোনো কথা বলল না। ডাক্তার ঈশানকে শান্ত হতে বলল। বেশি উত্তেজনা ওর শরীরের পক্ষে ভালো না। কোনো একটা ঘটনা ওর উপরে গভীরভাবে ছাপ ফেলেছে। ট্রমা থেকেই ঈশান অজ্ঞান হয়ে গেছিল। ডাক্তার প্রেসক্রিপশন লিখতে লিখতে ঈশানকে বলল, আপনারা তো শহরের মানুষ, এখনো এসব ভূত প্রেতে বিশ্বাস করেন? বিশ্বাস যে করে না এটা বলার মতন মনের জোর ঈশানের নেই। স্মিতা বলল, আপনি যদি আমাদের জায়গায় থাকতেন তাহলে হয়তো বুঝতেন। ডাক্তার বলল, দেখুন, আমি সায়েন্সের ছাত্র, তবে হ্যাঁ, এখানে এরকম অনেক ভূতের গল্প প্রচলিত আছে। স্বচোখে ভূত দেখার সৌভাগ্য হয়নি কখনো, তাই তর্কে যাচ্ছি না। আপাতত পেশেন্টের সম্পর্কে বলতে পারি, ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে নিয়ে যান। ঈশান সঙ্গে সঙ্গে ডাক্তারের হাতটা চেপে ধরল। আপনি আপনি আমাকে এখান থেকে বের করে নিয়ে চলুন ডাক্তারবাবু, নইলে আমি এখানে মরে যাব। স্মিতা ঈশানকে শান্ত করে বলল, ঈশান যেন উঠে ফ্রেশ হয়, ওরা এক্ষুনি এখান থেকে চলে যাবে। ডাক্তারবাবু উঠে বেরিয়ে গেলেন। স্মিতা বৃদ্ধের হাতে ডাক্তারের ফিজটা দিয়ে ওনাকে এগিয়ে দিতে বলল। ঘরে এখন শুধু স্মিতা আর ঈশান। ঈশান আস্তে আস্তে বলল যে কাল এই ঘরে রাত্রি এসেছিল। ঈশানের দিকে তাকিয়ে এমনভাবে হাসছিল যেন ও কোনো প্রেতাত্মা। স্মিতা ঈশানকে বলল, রাত্রি নয় ঈশানদা, অমৃতা দি আমাদের এই রানাঘাট অবধি টেনে এনেছে। ঈশানের সঙ্গে গতকাল একটু বেশি বাড়াবাড়ি হয়েছে। ও এতটা বিশ্বাস করতে পারছে না যে
সত্যি মৃত্যুর পরেও কোনো আত্মা এইভাবে ফিরে আসতে পারে? স্মিতা বলল, পারে কি না নিজের চোখে দেখছো না? ঈশান বলল, দেখলি তো ডাক্তারবাবু কি বলল, কোনো যুক্তি দিয়ে এই ঘটনাগুলো বিচার করা যায় না। না না, ভৌতিক কিছু নয়, অন্য কিছু হচ্ছে। এইসব এসব সিনেমা গল্পে হয়, বাস্তবে এটা হতে পারে না। না 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 না। স্মিতা চুপ করে থাকলো। ঈশান জানতে চাইলো যে ও চুপ করে আছে কেন। স্মিতা বলল, কি বলবো বলো, এত কিছুর পরেও যখন তোমার মনে হচ্ছে এসবের কোনো যুক্তিপূর্ণ ব্যাখ্যা তুমি পাবে, তাহলে তুমি এর উত্তর খোঁজো। আমার কাছে তো এগুলোর একটাই উত্তর, অমৃতাদির আত্মা মুক্তি পায়নি, আর তাই আমাদের জীবনে ফিরে আসছে। ওর এই পরিণতির জন্য আমার দাদা দায়ী। দাদার ওপরে, আমাদের ওপরে এই আত্মা বদলা নিচ্ছে। ঈশান বলল, তেমনটা হয়তো নাও হতে পারে। এখন তো এও দেখা যাচ্ছে যে অমৃতাদের এই পরিবারটাই অভিশপ্ত। এমনও তো হতে পারে ওদের পরিবারের এই অভিশাপের জন্যই ওর এই পরিণতি হয়েছে। স্মিতা এবার কঠিনভাবে ঈশানের দিকে তাকালো, বলল, তাতে তো আমার দাদার দোষ বিন্দু মাত্র কমে যায় না। ঈশানের মনে হলো স্মিতা শুধু ওর দাদার কথা বললেও ঈশান তো জানে সম্বিত একা নয়, অমৃতার মৃত্যুর জন্যে ও নিজেও সমানভাবে দায়ী। স্মিতা বলল, অমৃতা দি আর বেঁচে নেই, এখন তো ওকে দোষারোপও করা যাবে না। ঈশান ভাবল, সত্যি তো, কেউ যদি বেঁচে থাকে তাহলে তার কাছে ভুল স্বীকার করা যায়, ক্ষমা চাওয়া যায়। কিন্তু যেই মানুষটা আর এই পৃথিবীতে আর কোনো অস্তিত্ব নেই, তার সঙ্গে হওয়া ভুলের প্রায়শ্চিত্ত করবে কি করে? ঈশানের কাছে সত্যিই এর কোনো উত্তর নেই। ঈশান আর স্মিতা দুজনেই অনেকক্ষণ চুপচাপ বসে রইল ঘরে। ওদের সঙ্গে যা যা ঘটছে সেসব নিয়ে ভাবার মতো ওদের আর মনের অবস্থা নেই। অনেকক্ষণ পর স্মিতা ঈশানকে বলল, রেডি হয়ে নাও, বেরোতে হবে। কথাটা বলে স্মিতা চলে গেল। ঈশান আগের রাতের আতঙ্ক কাটিয়ে বাথরুমে গিয়ে চোখে মুখে জলের ছিটে দিল। বাইরে এসে ব্যাগে টুকিটাকি জিনিসপত্র গুছিয়ে নিল। এমন সময় দরজার বাইরে একটা ছায়া দেখতে পেল। মনে কিছুটা সাহস সঞ্চয় করে বলল, বাইরে কে ওখানে? শাড়ি পরা এক মহিলা দরজার সামনে এগিয়ে এলো। তার হাতে একটা চায়ের কাপ আর প্লেট ধরা। মহিলাকে দেখে প্রথমে ঈশান একটু ভয়ই পেল, তারপর মহিলার হাতের চায়ের কাপটা দেখে কিছুটা শান্ত হলো। ওই বৃদ্ধ কেয়ারটেকার হয়তো ওর জন্য চা পাঠিয়ে দিয়েছেন। মহিলা কোনো কথা না বলে ঘরের বাইরে একভাবে দাঁড়িয়ে রইল। ঈশান জিজ্ঞেস করল, দাদু চা পাঠালেন? মহিলা মাথা নেড়ে ঈশানের কথায় সম্মতি দিল। ঈশান নিশ্চিন্ত হল। যাক, এই অন্তত মানুষ, ইশারায় হলেও ওর কথার উত্তর তো দিচ্ছে। ঈশান বিছানার পাশের টেবিলটা দেখিয়ে বলল, ওইখানে চাটা রেখে দিতে। মহিলা চায়ের কাপটা নামিয়ে রাখলেন, কিন্তু চলে গেলেন না, চুপ করে দাঁড়িয়ে রইলেন। ঈশানের প্রথমে খেয়াল হলো না, পরে মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে ও অস্বস্তি বোধ করল। ঈশানের একটু বিরক্তও লাগছে। এমনি আগের রাত থেকে ওর মেজাজ খারাপ, এখন এই মহিলা নিশ্চয়ই টিপস চাইবে। ঈশান বলল, উফ, আরে টাকা পয়সা যা দেওয়ার কেয়ারটেকার দাদুর কাছে দিয়ে যাব, তুমি যাও এখন। ঈশানের কথায় মহিলা কোনো রিয়্যাক্ট করলেন না, চুপ করে দাঁড়িয়ে থাকলেন। ঈশানের অদ্ভুত লাগছে ব্যাপারটা।
এইবার ও বিরক্ত মুখে মহিলার সামনে এসে দাঁড়ালো। মহিলার মুখটা ঘোমটা দিয়ে ঢাকা। ঈশান জানতে চাইল উনি দাঁড়িয়ে আছেন কেন, কিছু কি বলবেন? মহিলা তাতে আস্তে আস্তে তার হাত দিয়ে মুখের ওপর থেকে ঘোমটাটা সরালো। ঈশান চমকে তাকিয়ে দেখল, এ কি রাত্রি! ঈশান ছিটকে ওখান থেকে সরে গেল, চিৎকার করে উঠল। এমন সময় মহিলা ঘর থেকে বেরিয়ে গেলেন। ঈশান থামল না, ওর হাত পা অবশ হয়ে যাচ্ছে। ও বিছানায় বসেই তারস্বরে স্মিতাকে ডাকতে থাকলো, স্মিতা, স্মিতা, স্মিতা। এখন অন্তত ও চিৎকারটা করতে পারছে, গত রাতে তো ওর গলা দিয়ে আওয়াজও বেরোচ্ছিল না। ঈশানের চিৎকারে স্মিতা আর বৃদ্ধ কেয়ারটেকার দুজনেই ছুটে ছুটে ঘরে এলো। ওরা এসে দেখলো ঈশান বিছানায় বসে থরথর করে কাঁপছে। স্মিতা ঈশানকে ধরে বলল, কি হলো, আবার চিৎকার করছো কেন? ঈশান দরজার দিকে আঙুল দেখিয়ে বলল, আবার আবার ও ও আবার এসেছিল এই ঘরে, কাল রাতে এসেছিল, এখন একটু আগেও এসেছিল, হাতে হাতে চায়ের কাপ, চায়ের কাপ ছিল। ঈশান বেড সাইডে রাখা টেবিলের ওপর চায়ের কাপটা দেখিয়ে বলল, এই চাটা এখানে রেখে ঘোমটা ছড়ালো। তারপর দেখি ও ও ও ও ও ঈশান বৃদ্ধকে ঝাঁঝিয়ে জিজ্ঞেস করলো ওর ঘরে চা দিতে কাকে পাঠিয়েছিলেন। অনেকবার জিজ্ঞেস করার পর বৃদ্ধ বলল, সে চা পাঠায়নি ঠিকই, কিন্তু চাটা তো ওর ছেলের বউ দিতে এসেছিল। ঈশান রাগে কাঁপছে। ও বলল, কাল থেকে তো তোমার ফ্যামিলির কাউকে দেখিনি, তাহলে এখন আজ হঠাৎ তোমার ছেলের বউ কোত্থেকে এলো? বৃদ্ধ বলল, বাড়ির পেছনের পুকুর পাড়ের ঘরগুলোতে ওর পরিবার থাকে। কাল ওরাই বৃদ্ধকে রান্না করতে সাহায্য করেছিল। বাইরের কেউ এলে ওরা খুব একটা সামনের দিকে বেরোয় না। স্মিতা ঈশানকে বলল, ও বৃদ্ধকে এত জেরা করছে কেন? ঈশান স্মিতার কথার কোনো উত্তর দিল না দিয়ে বৃদ্ধকে বলল, যাকে পাঠিয়েছিলেন, হ্যাঁ তাকে ডাকুন ডাকুন। বৃদ্ধ তার ছেলের বউকে ডাকতে গেল। ঈশান মাথায় হাত দিয়ে বিছানায় বসে পড়েছে। স্মিতা বলল, আমরা তো এখান থেকে চলেই যাচ্ছিলাম, তাহলে আবার কেন ঝামেলা করছো? শুধু শুধু ওর ছেলের বউকে কেন ডেকে পাঠালে? ঈশান বলল, কোনো একটা গভীর ষড়যন্ত্র চলছে। দিনে দুপুরেও ভূত দেখছি, এটা তো হতে পারে না। স্মিতা বলল, ষড়যন্ত্র? তোমার এই সব কিছু ষড়যন্ত্র বলে মনে হচ্ছে? স্মিতা আর এই নিয়ে ঈশানের সঙ্গে কোনো কথা বলতে চাইল না। স্মিতা নিজেও খুবই ক্লান্ত হয়ে পড়েছে। অনেকক্ষণ পর স্মিতা হঠাৎ বলল, একটা কথা বলি ঈশানদা, তুমি বারবার যুক্তি বুদ্ধি দিয়ে যেটা বোঝবার চেষ্টা করছো, সেটা যদি একবার আবেগ দিয়ে বোঝার চেষ্টা করতে, তাহলে আজ অমৃতাদির যন্ত্রণাটা অন্তত বুঝতে পারতে। কতটা কষ্ট পেলে একটা মানুষ জীবন শেষ করে দেওয়ার কথা ভাবে, বুঝতে পারতে। স্মিতার কথায় ঈশান যেন কিছুটা থমকে গেল। ওর মনে হলো স্মিতা হয়তো ঠিকই বলছে, হয়তো যুক্তি বা ব্যাখ্যা দিয়ে যেটা বোঝাবার চেষ্টা করছে সেটা সত্যি এইভাবে বোঝা যাবে না। স্মিতা আর ঈশান দুজনেই চুপচাপ বসে থাকল। কিছুক্ষণ পর বৃদ্ধ এলেন, সঙ্গে সেই একই শাড়ি পরা ঘোমটা দেওয়া মহিলা। আবার ওর মুখটা ঘোমটা দিয়ে ঢাকা, মুখটা দেখা যাচ্ছে না। হঠাৎ করে মহিলাকে দেখে ঈশানের বুকটা কেমন ছ্যাঁত করে উঠল। খানিকক্ষণ আগে এই ঘোমটার আড়ালে সে রাত্রির মুখ দেখেছিল। রাত্রি যদি অমৃতা হয়, তার মানে ঈশান কোনো মানুষ নয়, অশরীরী এক আত্মাকে দেখেছিল। বৃদ্ধ মেয়েটিকে দাঁড় করিয়ে বলল, এইটাই ওর ছেলের বউ। ঈশান মেয়েটির মুখোমুখি এসে দাঁড়ালো। ওর বুকের ভেতরটা কাঁপছে। স্মিতা আর ওই বৃদ্ধ পাশে দাঁড়িয়ে থাকায় ও যেন কিছুটা সাহস পেল। ঈশান মেয়েটিকে জিজ্ঞেস করল, তুমি একটু আগে এই ঘরে এসেছিলে? মেয়েটি মাথা নাড়ল। ঈশান এবার বিরক্ত হয়ে বলল, তুমি কথা বলতে পারো না? তাহলে ইশারা করে উত্তর দিচ্ছ কেন? মুখে বলো। এবার মেয়েটি বলল, হ্যাঁ আমি এসেছিলাম দাদাবাবু। ঈশান দেখল মেয়েটির গলার আওয়াজ রাত্রির থেকে আলাদা। ঈশান বৃদ্ধকে বলল,
তো তোমার তোমার ছেলের বউকে বলো ঘোমটা সরিয়ে মুখটা দেখাতে। বৃদ্ধ ইতস্তত করছে। মহিলা যেন এক পা পিছিয়ে গেল। স্মিতা ঈশানকে এক পাশে টেনে নিয়ে গিয়ে বোঝানোর চেষ্টা করলো, এরা গ্রামের বউ, হুট করে পরপুরুষের সামনে এরা মুখ দেখায় না। ঈশান তাও জেদ করে থাকলো। ও একটু আগে যা দেখেছে সেটা ও আরও একবার ভেরিফাই করতে চায়। ঈশান কি করে বারবার রাত্রিকে দেখছে? স্মিতা বলল, গতকাল রাতে তুমি ঠিক কি দেখেছিলে বলো তো? ঈশান বলল, বলবো বলবো সব বলবো, তার আগে এই মহিলাকে ঘোমটা সরাতে বল। বৃদ্ধ মেয়েটিকে ইশারা করল। মেয়েটি এবার আস্তে করে মুখের ঘোমটাটা সরালো। ঈশান শ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। মেয়েটি মুখ তুলে ওদের দিকে তাকালো। ঈশান দেখল মেয়েটি রাত্রি নয়। রাত্রি বা অমৃতার সঙ্গে এই মেয়েটির কোনো মিল নেই। স্মিতা বলল, এবার তোমার বিশ্বাস হলো তো? তাহলে ওনাদের যেতে দাও। দেখো, আমাদের সঙ্গে যা হচ্ছে সেটার জন্য আর যাই হোক না কেন, ওনারা তো দায়ী নয়। ঈশানদা, প্লিজ প্লিজ বোঝার চেষ্টা করো। ঈশানের সম্মতিতে বৃদ্ধ মেয়েটিকে যেতে বললেন। মেয়েটি ওখান থেকে চলে গেল। ঈশান এবার বৃদ্ধকে বলল যে ওনার কথা যদি সত্যি হয় তাহলে এই বাড়িতে সত্যি ভূত আছে। ঈশান জানতে চাইল ওই বৃদ্ধ অমৃতা বা ওর পূর্বপুরুষদের কাউকে দেখতে পায় কিনা, ওদের সঙ্গে কথা বলতে পারে কিনা। বৃদ্ধ চুপ করে রইল। তাতে ঈশান আরও রেগে গেল। এক সময় বৃদ্ধ ঠান্ডা অপমানিত গলায় বলল, আমি কিছু বললে সেটা তোমার বিশ্বাস হবে না বাবা। তুমি কাল নিজের চোখে যা দেখেছ তারপরেও আমার কিছু বলার অপেক্ষা রাখে? হ্যাঁ, আমি কোনো দিন ওদের দেখা পাইনি, ঠিক কথা, কিন্তু আমি জানি ওরা এখানেই থাকে, আশেপাশেই থাকে। ওরা কোনো দিন আমার কোনো ক্ষতি করেনি, কিন্তু আমি প্রায়ই ওদের অনুভব করি। ওদের যদি আমাকে দিয়ে কোনো কাজ করানোর হয় তাহলে ওরা কোনো না কোনোভাবে সেটা আমাকে বুঝিয়ে দেয়, আমাকে দিয়ে করিয়ে নেয় সেটা। বৃদ্ধ বললেন, কাল ঈশানরা চলে যাওয়ার পর নাকি খুবই অশান্ত হয়ে উঠেছিল ওরা। হঠাৎ করে ঘরের দরজা জানলাগুলো এলোমেলোভাবে খুলে গেছিল, অথচ এই বাড়ির সব কটা দরজাতে তালা দেওয়া। বৃদ্ধ বুঝতে পেরেছিলেন যে এই অশরীরী প্রেতরা কিছু বলতে চান, তাই উনি ঈশানদের খুঁজে আনার ব্যবস্থা করেন। বৃদ্ধ তারপর একটু থেমে বললেন, এসবের মধ্যে আমার কোনো উদ্দেশ্য নেই। আমি তোমাদের আগেই বলেছি, আমি এই বাড়ির কর্মচারী মাত্র। আমাকে দিয়ে ওনারা যা করান আমি সেইটুকুই শুধু করি। ঈশানের এই পরিবেশের মধ্যে থাকতে একটুও ইচ্ছে করছে না। স্মিতাকে ওর সঙ্গে আসতে বলে ঈশান ব্যাগটা নিল, তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে এলো। স্মিতা বৃদ্ধের থেকে একাই বিদায় নিল। ওরা বাড়িটার সদর ফটকের সামনে আসতেই ঈশানের মনে পড়ল আগের দিন ওরা দুজনে বেরিয়ে শহরে যাওয়ার রাস্তা খুঁজে পায়নি। ঈশান তাড়াতাড়ি আবার বাড়ির ভেতরে গেল। বৃদ্ধকে বলল ওদেরকে শহরের রাস্তা অবধি পৌঁছে দিয়ে আসতে। বৃদ্ধ রাজি হল। ঈশান, স্মিতা আর ওই বৃদ্ধ কেয়ারটেকার গ্রামের আলপথ ধরে মেঠো রাস্তা পেরিয়ে হাঁটতে শুরু করলো। একটু পরে ওরা দূর থেকে শহরের রাস্তা দেখতে পেল। এইখান থেকে বৃদ্ধকে ওরা বিদায় দিল। বৃদ্ধ চলে গেলেন। ওরা একটু এগিয়ে গিয়ে দেখল একটা রিক্সা স্ট্যান্ড রয়েছে। ঈশান যেন প্রাণ ফিরে পেল। ও দ্রুত গিয়ে একটা রিক্সায় উঠল। ঈশান জানে অনেক প্রশ্ন বাকি থেকে গেল। সত্যি কি কাল রাতে ঈশানের ঘরে কোনো প্রেতাত্মা এসেছিল, নাকি এই সবটার পেছনে কোনো ষড়যন্ত্র আছে? মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।